ডেভিড ইয়ামিন থেমে গেল। সবাই উৎকর্ণ হয়ে উপর দিকে তাকালো। পর মুহূর্তেই সিঁড়ির মুখে দাঁড়ানো প্রহরী দুজনাকে তাদের স্টেনগান তুলতে দেখা গেল। তাদের চোখে মুখে উত্তেজনা, কিন্তু তাদের স্টেনগান টার্গেট স্থির হবার আগেই দুটি গুলির শব্দ হলো এবং প্রহরী দুজন গুলিবিদ্ধ হয়ে ঢলে পড়ল। পকেট থেকে রিভলভার বের করল ডেভিড ইয়ামিন। সিঁড়ির মুখে এসে দাঁড়িয়েছে আহমদ মুসা ও হাসান তারিক। রিভলভার তুলে গুলি করল ডেভিড ইয়ামিন। আহমদ মুসা ও হাসান তারিক সিঁড়ি মুখে এসেই তাকিয়েছিল নিচে। দেখতে পেয়েছিল তাদের দিকে উঠে আসা রিভলভার। ঝাঁপিয়ে পড়েছিল তারা দুজনে সিঁড়ির উপর। সিঁড়ি দিয়ে তারা গড়িয়ে আসতে লাগলো। ডেভিড ইয়ামিন পরপর 3টি গুলি ছুড়ল, কিন্তু সিঁড়ি দিয়ে গড়ে পড়া দেহ দুটির একটিরও নাগাল পেল না। আগে গড়িয়ে পড়েছিল আহমদ মুসা। রিভলভারের ট্রিগার থেকে তার তর্জনী মুহূর্তের জন্য আলগা হয়নি। সিঁড়ি থেকে তার দেহ মেঝেই ছিটকে পড়ে স্থির হবার আগেই আহমদ মুসার রিভলভারের গুলি ছুটে গেল ডেভিড ইয়ামিনের দিকে। ডেভিড ইয়ামিনও তার রিভলভার তুলেছিল আহমদ মুসার লক্ষ্যে। সে অপেক্ষা করছিল আহমদ মুসার দেহ মেঝেই পড়ে স্থির হবার জন্যে, যাতে তার শেষ দুটি গুলি লক্ষ্যভ্রষ্ট না হয়। কিন্তু গুলি করার আর কোনো সুযোগ পেল না সে। তার আগেই গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ল তার দেহ। আহমদ মুসা উঠে দাঁড়ালো। হাসান তারিকও চলে এসেছে এদিকে, সেও উঠে দাঁড়ালো। দ্রুত এগোলো আহমদ মুসা পলা জোন্সের দিকে। হাসান তারিকও। আহমদ মুসা ও হাসান তারিক দুজনে পলা জোন্সের বাঁধন খুলতে লাগলো। গোলাগুলির শব্দে পলা জোন্স চোখ খুলেছিল। তার নেতিয়ে পড়া দেহ টেনে সোজা করার চেষ্টা করছিল সে। আহমদ মুসা তার বাঁধন খোলা শুরু করলে সে ভাইয়া বলে কান্নায় ভেঙে পড়ল। সোফিয়া সুসান দেখছিল আহমদ মুসাকে। মুহূর্তেই তার মনে হয়েছে ইনি আহমদ মুসা হবেন। তার চোখে মুখে ফুটে উঠেছিল সপ্রশংস বিস্ময়। সে চোখ ফেরাতে পারেনি আহমদ মুসার দিক থেকে। অনেকটাই আনমনা হয়ে পড়েছিল, কিন্তু হঠাৎ তার পিতাকে আকস্মিক দ্রুততায় সিঁড়ির মুখের দিকে ফিরে তাকাতে দেখে সোফিয়া সুসানও সেদিকে চোখ তুলল। সোফিয়া সুসানের আব্বা দাঁড়িয়েছিল সোফিয়া সুসানের পরেই। তারপরেই কিছু দূরে আহমদ মুসা হাসান তারিক দ্রুত পলা জোন্সের বাঁধন খুলে দিচ্ছিল। সুতরাং সুসানের পিতার দৃষ্টি সিঁড়ি মুখের দিকে ঘুরে যেতেই সোফিয়াও তাকে অনুসরণ করেছিল। সোফিয়া দেখল সিঁড়ির মুখে দুজন লোক এসে দাঁড়িয়েছে। তাদের দুজনের চোখ নিহত ডেভিড ইয়ামিনের লাশের দিকে। বিস্ময় বিস্ফোরিত দৃষ্টি তাদের চোখে মুখে। পর মুহূর্তেই তাদের চোখ খুলে গেল আহমদ মুসা হাসান তারিকের দিকে। লোক দুজনের হাতে রিভলভার। আহমদ মুসাদের একবার দেখে নিয়েই লোক দুজন তাদের রিভলভার তুলল। তাদের মতলব বুঝতে পেরেছিল সোফিয়া। আহমদ মুসা ও তার সাথেই তাদের টার্গেট। উদ্বিগ্ন হয়ে উঠেছিল তার মন। বিপরীত দিকে ঘুরে আহমদ মুসারা পলা জোন্সের বাঁধন খুলছিল। নির্ঘাত মারা পড়বে তারা। এই কুচিন্তাটা সোফিয়া সুসানের মনকে আচ্ছন্ন করার সাথে সাথে চোখের পলকে তার হাতের রিভলভারটা উঠে এলো। তার দক্ষ হাত ফায়ার করল লোক দুজনকে। আহমদ মুসাদের লক্ষ্য করে লোক দুজনের রিভলভার তোলার মধ্যে ছিল দ্বিধাগ্রস্ত ভাব। সম্ভবত তারা নিশ্চিত হতে পারছিল না কে ডেভিড ইয়ামিনকে হত্যা করেছে, আহমদ মুসারা না ভিক্টর রাইয়ারা। সোফিয়া সুসানের হাতে রিভলভার দেখে সম্ভবত এই জিজ্ঞাসা তাদের মনে জেগেছিল। এর ফলে সুযোগ পেয়ে গেল সোফিয়া সুসান। তার রিভলভারের পর দুটি গুলি বিদ্ধ করল লোক দুজনের বক্ষ। গুলির শব্দ শুনে আহমদ মুসা ও হাসান তারিক তড়াক করে ফিরে তাকালো। দেখল ভিক্টর রায়ার পাশে দাঁড়ানো তরুণীর রিভলভার সিঁড়িমুখের দিকে উদ্যত। ধোঁয়ার রেশ তখনও তার রিভলভারের নলে, আর সিঁড়িমুখের দুজন লোক গুলি খেয়ে পড়ে যাচ্ছে। তরুণীটির বয়স 20-22-এর বেশি হবে না। ডিপ ব্লু ট্রাউজারের উপর ডিপ ব্লু শার্ট, গাঢ় নীলের আবরণে যেন নিখুঁত একটা সাদা গোলাপ। যেমন রোজে স্পোর্টি দেহ, তেমনি অসাধারণ বুদ্ধিদীপ্ত চেহারা। থ্যাঙ্কস মিস, সোফিয়া সুসানের দিকে তাকিয়ে বলল আহমদ মুসা। আমি সোফিয়া সুসান। আহমদ মুসার দিকে তাকিয়ে বলল সোফিয়া সুসান। পলা জোন্সের বাঁধন খোলা হয়ে গিয়েছিল। আহমদ মুসা ও হাসান তারিক তাকে তুলে দাঁড় করাচ্ছিল। সোফিয়া সুসানের কথার উত্তরে আহমদ মুসা বলল, আপনি ভিক্টর রায়ার মেয়ে নিশ্চয়? পলা জোন্স উঠে দাঁড়িয়েছিল।
দুর্বল কণ্ঠে টেনে টেনে বলল সে, হ্যাঁ ভাইয়া, সে আমার বন্ধুও। হ্যাঁ, তোমার বন্ধু বলে আমাদের জীবনও রক্ষা করেছেন, কিন্তু এরা দুজন এলো কোত্থেকে? আমি আসার সময় এরা বাধা দেয়নি কেন? বলল আহমদ মুসা। আমি দেখেছি ওরা সামনে মদ গিলছিল, সম্ভবত গুলির শব্দে ওদের নেশা কেটে যায়, বলল সোফিয়া সুসান। তাই হবে বলে আহমদ মুসা তাকালো হাসান তারিকের দিকে, বলল, তুমি মৃত কয়েকজনকে সার্চ করে দেখো, ওদের কোনো ঠিকানা বা মিনি সাব সম্পর্কে কোনো তথ্য পাও কিনা। কথা শেষ করে আহমদ মুসা ঘুরে দাঁড়ালো ভিক্টর রায়ার দিকে, বলল, মিস্টার ভিক্টর, আমি জানি আপনি পরাজন্সকে স্নেহ করেন, কিন্তু আশ্চর্য হচ্ছি WFA এর আজর ওয়াইজম্যান আজরস সরকারের উপর এতটাই প্রভাব রাখে যে আপনাকে নীরবে তাদের জঘন্য আবদার মেনে নিতে হলো। বিব্রত দেখালো ভিক্টর রায়াকে, বলল সে, পরাজন্স তাদের শত্রু নয়, আপনার জন্যেই তার এই দুর্দশা। আপনি ঠিকই বলেছেন, কিন্তু তাই বলে আপনার এক অধস্তন স্টাফকে আপনি ঠেলে দেবেন জানোয়ারের হাতে, বলল আহমদ মুসা। বলার উচিত ছিল আপনার কথা ওদের বলে দেয়া, আপনাকে সাড়াল করবে কেন? ভিক্টর রাইয়া বলল, আপনার এই কথাও ঠিক, কিন্তু তাই বলে একজন স্টাফকে আজর ওয়াইজম্যানদের লোকদের হাতে ছেড়ে দেবেন? আজর ওয়াইজম্যানদের কাছে মনে হচ্ছে আপনার সরকার অসহায় কেন? কিছুটা বিরক্তি, কিছুটা ক্রোধ প্রকাশ পেল ভিক্টর রাইয়ার চোখে মুখে। কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তাকে বাধা দিয়ে সোফিয়া সুসান আহমদ মুসার দিকে তাকিয়ে বলল, মাফ করবেন, আপনি নিশ্চয় আহমদ মুসা। আমার পিতার জবাবটা আমি দিচ্ছি। দেখুন, আজরস কোনো রাষ্ট্র নয়, একটা রাষ্ট্রের অংশ মাত্র। আমার আব্বা এই অংশের একজন অফিসার মাত্র, তার পছন্দ অপছন্দের সীমা খুবই সীমিত, আর এই বিষয়টা আপনার চেয়ে ভালো কেউ জানার কথা নয়। সুতরাং আপনার প্রশ্নটা অবান্তর। আপনার কথা ঠিক, কিন্তু কেন্দ্র কিংবা প্রাদেশিক WFA কে এ ধরনের সহযোগিতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে আমার মনে হয় না, বলল আহমদ মুসা। সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয় না। যখন কেন্দ্রীয় কিংবা প্রাদেশিক কর্তৃপক্ষ অসম্ভব সব সুযোগ সুবিধা WFA কে দিচ্ছে, তখন অধস্তন কর্মকর্তাদের বুঝতে বাকি থাকে না তাদের কি করতে হবে। এর বাইরে লোভ লালসার প্রশ্ন তো আছেই। একটা অভিজ্ঞতার কথা বলি। নৌবাহিনীর অনুসন্ধানী বিমান কল করল যে সাউতরাহ দ্বীপ থেকে তারা মাঝে মধ্যে দুর্বোধ্য ইলেকট্রনিক সিগন্যাল মনিটর করছে, যার ডিকোড ও সন্ধান পাওয়া প্রয়োজন। কমান্ড অফিস থেকে আমি রিপোর্ট সুপারিশ সহ প্রদেশ ও কেন্দ্রে পাঠিয়েছিলাম। দুদিন পরে উত্তর এসেছিল, দ্বীপটা বোটানিক্যাল গবেষণার জন্য লিজ দেয়া হয়েছে। দ্বীপের ব্যাপারগুলো তোমরা ইগনোর করো, অথচ জাতীয় নিরাপত্তার সুস্পষ্ট বিধান হল রাষ্ট্রীয় সীমানার ভেতর থেকে কেউই এ ধরনের রেডিও সিগন্যাল আদান প্রদান করতে পারবে না, বলল সোফিয়া সুসান। মিস সুসান, আপনি কি নৌবাহিনীতে চাকরি করেন? বিস্মিত কণ্ঠে জিজ্ঞাসা করল আহমদ মুসা। হ্যাঁ, নৌবাহিনীর একজন ক্যাপ্টেন আমি, সুসান বলল। সাউতরাহ সম্পর্কে আর কোনো তথ্য আপনার কাছে আছে? জিজ্ঞাসা আহমদ মুসার। আর কিছু জানি না। কেন এ কথা জিজ্ঞেস করছেন? সুসান বলল। আহমদ মুসা একটু দ্বিধা করল, তারপর বলল, আমি মনে করি বিষয়টা আপনাকে অবশ্যই জানানো যায়। কথা শেষ করল, একটা দম নিল আহমদ মুসা, তারপর বলল, আমি সাউতরাহ দ্বীপে যেতে চাই। আমার নাম যখন জানেন, তখন এটা নিশ্চয় জানেন যে WFA আমার পুরনো শত্রু। কিন্তু শত্রুতার জন্য সাউতরাহ দ্বীপে কেন? জিজ্ঞাসা সুসানের। সাউতরাহ দ্বীপে এখন আজর ওয়াইজম্যানকে পাওয়া যাবে, এছাড়া বিশেষ কারণও আছে, বলল আহমদ মুসা। আপনার সম্পর্কে যতদূর আমাদের জানা আছে, তাতে আজর ওয়াইজম্যানকে খোঁজার জন্যে বা তার হত্যার জন্য আপনি সাউতরা নিশ্চয় যাবেন না। তাহলে দেখা যাচ্ছে বিশেষ কারণটা আসল কারণ, এবং সেটা ছোট কোনো কারণ নয়। কৌতূহল হচ্ছে জানার, আর আপনি আপনার সাথীকে ওদের কোনো ঠিকানা বা মিনিসাব সম্পর্কে কিছু পাওয়া যায় কিনা দেখতে বললেন। সাউতরাই ওদের ঠিকানা জানেন আপনি? আবার ঠিকানা দেখা কেন? মিনিসাব মানে মিনি সাবমেরিনের ব্যাপারটা কি? সোফিয়া সুসান বলল। মিনি সাবমেরিন ওদের গোপন বাহন। এ বাহনে চড়ে তারা সাউতরাহ সহ বিভিন্ন গোপন মিশনে যাতায়াত করে। ওদের ঠিকানা খুঁজছি, কারণ সাউতরাহ যাবার জন্যে ওদের গোপন বাহন মিনি সাব এর সন্ধান লাভ, বলল আহমদ মুসা। আহমদ মুসা থামতে সোফিয়া সুসান বলে উঠল, আর সাউতরায় যাওয়ার কারণটা কি? আমি বিদেশি, আমি সাউতরা দ্বীপে কোনো সময় যাইনি।
সাউতরাহ দ্বীপে কি হচ্ছে আমি যদি বলি বিশ্বাস হবে? জিজ্ঞাসা আহমাদ মুসার। আপনি বললে বিশ্বাস হবে। আমি আপনাকে জানি, আপনি চে গুয়েভারা, মাও জেতুং এবং লেনিনের মতো একজন বিপ্লবী, কিন্তু তাদের মতো উদ্দেশ্য সাধনের জন্য আপনি ষড়যন্ত্র, মিথ্যাচার, প্রতারণা, খুন ইত্যাদিকে বৈধ মনে করেন না। আপনার বিপ্লব আপনার স্বার্থে বা কোনো জাতির স্বার্থে নয়, এক পরম সত্তার স্বার্থে, যিনি সব মানুষের স্রষ্টা এবং যিনি সব মানুষকে ভালোবাসেন ও প্রতিপালন করেন। আপনার বিপ্লব দেশ, ভাষা, বর্ণ নির্বিশেষে মানুষের মঙ্গলের জন্যে। সুতরাং এতে কোনো জিঘাংসা বৃত্তি নেই, অহেতুক রক্তপাত নেই, তাড়াহুড়া নেই, এবং সব জান্তা, সব যোদ্ধার রূপ নিয়ে সবার অধিকর্তা হয়ে চেপে বসার অহমিকাও নেই। কথা শেষ করল সোফিয়া সুসান। কণ্ঠে তার আবেগের আভাস, চোখ দুটি তার উজ্জ্বল। বিস্ময় ফুটে উঠেছে আহমাদ মুসার চোখে মুখে। আজরস সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন একটি মেয়ে এই কথাগুলো কিভাবে বলতে পারল? দীর্ঘ ও গভীর পর্যবেক্ষণ ছাড়া যে মন্তব্য করা যায় না, সে মন্তব্য তরুণীর মুখে এলো কি করে? বলল আহমাদ মুসা মেয়েটিকে লক্ষ্য করে। এটা আপনার মূল্যায়ন? হাসল মেয়েটি, বলল, বিশ্বাস হচ্ছে না? আমারও বিশ্বাস হচ্ছে না যে আহমাদ মুসা এমন অল্প বয়সের, এমন ভদ্রলোক গোছের এবং সিনেমার নায়ক সুলভ চেহারার একজন মানুষ। তবে হ্যাঁ, আপনার মিশনের সাথে আপনাকেই মানাই। বলে একটু থামল সোফিয়া সুসান, আবার বলতে শুরু করল, আপনার অবিশ্বাস ঠিক। এ মূল্যায়ন আমার নয়। কয়েকদিন আগে আমাদের নেভাল হেডকোয়ার্টারে কন্টেম্পোরারি চেঞ্জেস ইন রেভলিউশনারি থিঙ্কিং অ্যান্ড ফিউচার স্ট্র্যাটেজি ফর ন্যাশনাল ডিফেন্স শীর্ষক বিষয়ের উপর আন্তঃপ্যাসিফিক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এই সেমিনারের সবচেয়ে মূল্যবান বক্তা ছিলেন মার্কিন সেনাবাহিনী প্রধান জেনারেল রোনাল্ড ওয়াশিংটন। তার মূল্যায়নই আমি আমার মতো করে আপনাকে বললাম। আপনি যা বললেন, মানে আপনি যে মূল্যায়ন কোট করলেন, তাকে আপনি বিশ্বাস করেন? বলল আহমাদ মুসা। বিশ্বাস না করলে মনে রাখতাম না, বলতাম না। জানেন, তার বক্তৃতা শোনার পর আমি আপনার সম্পর্কে সব ইনফরমেশন নতুন করে পড়েছি। তাতে বিশ্বাস আমার আরও দৃঢ় হয়েছে এবং আপনাকে দেখার একটা প্রবল ইচ্ছা আমার মধ্যে সৃষ্টি হয়েছিল। আমার সেই ইচ্ছাও আজ পূর্ণ হল। ঈশ্বরকে ধন্যবাদ। সোফিয়া সুসান বলল। জেনারেল ওয়াশিংটন তাদের দেশের পলিসি সম্পর্কে কিছু বলেছিলেন? জিজ্ঞাসা আহমাদ মুসার। তিনি অনেক কথা বলেছিলেন। নোট দেখলে সব কথা বলতে পারবো, তবে গুরুত্বপূর্ণ একটা কথা আমার মনে আছে। সেটা হলো 20 বছর আগে নিউ ইয়র্কের টুইন টাওয়ার লিবার্টি ও ডেমোক্রেসি ধ্বংসের বিষয়। তিনি বলেছিলেন, এই টুইন টাওয়ার ধ্বংসের জন্য মুসলিম মৌলবাদী ও আল কায়দার সদস্যদের উপর দোষ চাপিয়েছিলাম আমরা। এটা এখন আর প্রশ্নাতীত নয় বলে আমরাও মনে করি। আহমাদ মুসাও এর অনুসন্ধান কাজে জড়িয়ে পড়েছে বলে জানতে পেরেছি। আমরাও এই ব্যাপারটাকে খতিয়ে দেখছি। মনে হচ্ছে 20 বছর আগে আমরা যাকে সত্য বলে ধরে নিয়েছিলাম সেটা পাল্টে যাবে। এমনও হতে পারে আমাদের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের নিউ হারমান এর সাম্প্রতিক গণহত্যার মতোই আর এক কাহিনী হয়ে দাঁড়াবে নিউ ইয়র্কের টুইন টাওয়ার ধ্বংসের ঘটনা। জেনারেল ওয়াশিংটনের এই উক্তি বলতে পারেন আমার পিলে চমকে দিয়েছে, বলল সোফিয়া সুসান। এমন সাংঘাতিক তথ্য, এত বড় একটা খবর কোনো পত্রিকায় কিন্তু আসেনি, আহমাদ মুসা বলল। সেমিনারের গোটা বিষয় ছিল অফ দ্য রেকর্ড। কোনো সাংবাদিককে ডাকা হয়নি, কোনো প্রেস রিলিজও করা হয়নি। বাছাই করা ডেলিগেটরাই শুধু শ্রোতা ছিলেন। আমি স্ট্র্যাটেজিক কমান্ডো ইউনিটের একজন কমান্ডার হিসেবে ডেলিগেট ছিলাম। বলে একটু থেমে আবার শুরু করল, দেখুন, আমি শুধু আপনার প্রশ্নের জবাবই দিয়ে যাচ্ছি। আমার প্রশ্নের জবাব দিন। আপনি কেন যেতে চান সাউতরায়? সাউতরাহ একটা বন্দিশালা। ওখানকার নিরপরাধ বন্দীদের উদ্ধার করতে চায় এবং তার মাধ্যমে টুইন টাওয়ার ধ্বংসের হোতাদের সন্ধান ত্বরান্বিত করতে চায়, বলল আহমাদ মুসা। কি বলছেন আপনি? সাউতরাহ দ্বীপ বন্দিশালা? কাদের বন্দিশালা? কিসের বন্দিশালা? আর সে বন্দি উদ্ধারের কাজে টুইন টাওয়ারের কি সম্পর্ক? সোফিয়া সুসান বলল, উত্তেজিত কণ্ঠ তার। আপনি যত প্রশ্ন করেছেন তার উত্তর দিতে হলে ইতিহাস বলতে হয়। আজর ওয়াইজম্যান। কথা শেষ করতে পারল না আহমাদ মুসা। ভিক্টর রায়ার দুহাত ছিল তার কোটের 2 পকেটে। হঠাৎ তার দুহাত বেরিয়ে এসেছে রিভলভার নিয়ে। বিদ্যুৎ বেগে তার ডান হাত উঠে এসেছে আহমাদ মুসার প্রতি। তার ডান হাত গুলিবর্ষণ করছে আহমাদ মুসার লক্ষ্যে। শুরুতে এই ব্যাপারটা নজরে পড়েছিল সোফিয়া সুসানের। কি করছেন আব্বা আপনি?
বলে সোফিয়া সুসান বাধা দেওয়ার ভঙ্গিতে দু হাত বাড়িয়ে তার পিতা ও আহমাদ মুসার মাঝখানে ছুটে গিয়ে দাঁড়ালো। কিন্তু ততক্ষণে ভিক্টর রাইয়া তার রিভলভারের ট্রিগার টিপে ফেলেছে। গুলি গিয়ে আঘাত করল সোফিয়া সুসানের কাঁধে। তার কাঁধে বিদ্ধ না হলে গুলিটা আহমাদ মুসার বাম বুকে গিয়ে আঘাত করত। সোফিয়া সুসান গুলিবিদ্ধ হওয়ায় ভিক্টর রায়া চমকে উঠে থমকে গিয়েছিল। রিভলভার ধরা তার ডান হাতটা নিচে নেমে গিয়েছিল, কিন্তু পর মুহূর্তে তার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠেছিল এবং তার বাম হাতে রিভলভার একটু নড়ে উঠে আহমাদ মুসাকে তাক করেছিল। তার তর্জনীর ট্রিগারে চেপে বসেছিল, কিন্তু ট্রিগারটি ফায়ার লেভেলে পৌঁছার আগে সিঁড়ির দিক থেকে ছুটে আসা একটি গুলি তার রিভলভারকে বিদ্ধ করল। তার হাত থেকে ছিটকে পড়ে গেল রিভলভার। মুহূর্তের জন্য থমকে গিয়েছিল ভিক্টর রাইয়া। নিমেষেই তার হাতে রিভলভার উপরে উঠেল। আবার লক্ষ্য আহমাদ মুসা। গুলিবিদ্ধ হয়ে বসে পড়া সোফিয়া সুসানকে তখন পরীক্ষা করছিল সে, গুলি তার কোথায় লেগেছে। সোফিয়া সুসান দেখতে পেয়েছিল তার পিতার ডান হাতের রিভলভার উঠে আসা। চিৎকার করে উঠেছিল, মিস্টার আহমাদ, গুলি! কিন্তু এবারও গুলি করতে পারল না ভিক্টর রাইয়া। এবার দ্বিতীয় আরেকটা গুলি সিঁড়ির দিক থেকে ছুটে এসে ভিক্টর রাইয়ার ডান হাতের রিভলভারকে আঘাত করল। আগের মতোই তার হাত থেকে ছিটকে পড়ল রিভলভার। সিঁড়ির দিক থেকে গুলি দুটিই করছিল হাসান তারিক। সে সার্চ করছিল WFA এর লোকদের লাশ। সোফিয়া সুসানের চিৎকার এবং গুলির শব্দ ফিরিয়ে তাকিয়েছিল সোফিয়া সুসানের দিকে। আঁতকে উঠেছিল অবিশ্বাস্য ঘটনা দেখে। দ্রুত তার পকেট থেকে বের করে এনেছিল রিভলভার। তার ছোড়া দুই গুলি ব্যর্থ করে দিয়েছিল আহমাদ মুসাকে হত্যার ভিক্টর রায়ার শেষের দুই উদ্যোগকে। আর প্রথম উদ্যোগ ব্যর্থ করে দিয়েছিল সোফিয়া সুসান গুলিটাকে নিজের দেহে ধারণ করে। ভিক্টর রায়া ডান হাতে গুলি খেয়েও বাম হাতে আবার তার হাত থেকে ছিটকে পড়া রিভলভারটা তুলতে যাচ্ছিল। পলা, তুমি মিস সুসানকে দেখো, বলেই আহমাদ মুসা সুসানকে ছেড়ে দিয়ে দ্রুত হামাগুড়ি দিয়ে গিয়ে ভিক্টর রায়ার আগেই মেঝেই পড়ে থাকা রিভলভার তুলে নিয়ে উঠে দাঁড়ালো। বলল দ্রুত কণ্ঠে, হাসান তারিক, তুমি দেখো, মিস সুসানকে দ্রুত কোনো হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে। পলা জোন্সের গায়ে হেলান দিয়ে বসে মিস সুসান বলল, থ্যাঙ্কস মিস্টার আহমাদ মুসা, আমি সামরিক হাসপাতাল যাব। পলা আমাকে সেখানে নেবে। বাইরেই গাড়ি আছে, অসুবিধা হবে না। আমি সেখান থেকেই থানায় জিডি করব যে আমার পিতার সাথে বন্ধুত্বের সুযোগ নিয়ে ডেভিড ইয়ামিন গোয়েন্দা কর্মী পলা জোন্সকে অসৎ উদ্দেশ্যে বেসমেন্ট কক্ষে নিয়ে এসেছিল। টের পেয়ে আমি ছুটে আসি। ডেভিড ইয়ামিন সহ ওদের 5 জনকে আমি হত্যা করি। ওদের একজন আমাকে আহত করে পালিয়ে যায়। ঘটনাটা এভাবে সহজেই মিটে যাবে। থ্যাঙ্কস মিস সুসান, বলে আহমাদ মুসা তাকালো ভিক্টর রাইয়ার দিকে। বলল, মিস্টার ভিক্টর রাইয়া, আমি আপনার বা আপনার দেশ আজরসের এমন কোনো ক্ষতি করিনি যে আমাকে খুন করার জন্য আপনি এমন মরিয়া হয়ে উঠবেন। চোখে মুখে একটা বিমূঢ় ভাব নিয়ে দাঁড়িয়েছিল ভিক্টর রাইয়া। আহমাদ মুসার কথায় তার মুখে আবার কঠোর ভাব ফিরে এলো। শক্ত কণ্ঠে সে বলল, টেরসিয়ারা দ্বীপের সিলভার ভ্যালি সহ বিভিন্ন স্থানে 2 ডজনেরও বেশি খুনের জন্য তুমিই দায়ী। আহমাদ মুসা হাসল, বলল, এ ব্যাপারে কোনো মামলা হয়নি, তদন্তও হয়নি। তদন্ত হলে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী হবে WFA, তাদের ভাড়া করা গুন্ডারা। সুতরাং এ কথা সত্য নয় যে এ কারণে আপনি আমাকে খুন করতে চান। ছেড়ে দিন এ প্রসঙ্গ মিস্টার আহমাদ মুসা। আমার আব্বা নরম ও সরল মনের মানুষ। WFA তার কান ভারী করে রেখেছে, বলল মিস সুসান। আমি দুঃখিত সুসান, তুমি যাকে বাঁচাবার জন্য এত ঘটনা ঘটালে, যার জন্য হয়তো আমি আমার একমাত্র মেয়ের হত্যাকারীকে পরিণত হতাম, সেই আহমাদ মুসাকে তুমি কতটা চেনো? ভিক্টর রাইয়া বলল, আব্বা, কাউকে সারা জীবন দেখেও চেনা যায় না, আবার কাউকে একবার দেখে সারা জীবনের জন্য চেনা হয়। আহমাদ মুসা এই শেষ শ্রেণীর মানুষ, বলল সুসান। আবেগে ভারী হয়ে উঠল তার কণ্ঠ। কথা শেষ করে থেমে তাকালো পলা জোন্সের দিকে। বলল, চলো পলা। সুসানের কথা শেষ হতে আহমাদ মুসা তাকালো ভিক্টর রাইয়ার দিকে। বলল, ওর একা যাওয়া আমি ঠিক মনে করছি না, আমরা ওদের ফলো করতে চাই। যেতে পারেন আপনারা, আমি যাচ্ছি ওদের সাথে, বলল ভিক্টর রাইয়া। আহমাদ মুসা হাসান তারিকের হাতে তখন রিভলভার। আহমাদ মুসা বলল, আমরা আমাদের রিভলভার পকেটে রাখতে পারি মিস্টার ভিক্টর রাইয়া। মিস্টার আহমাদ মুসা, আপনার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, কিন্তু রাষ্ট্রের একজন অফিসার হিসাবে উপরের ইচ্ছা অনুসারে আমাকে চলতে হয়, গম্ভীর কণ্ঠে বলল
ভিক্টর রাইয়া। আমাকে হত্যা করার কি উপরে নির্দেশ? আহমাদ মুসা বলল, তা নয়, আজর ওয়াইজম্যান আমার বন্ধু, তাকে সাহায্য করা আমার একটা দায়িত্ব। আমার চোখের সামনে তাদের লোকদের হত্যা করে তাদের বন্দীদের ছিনিয়ে নিয়ে যাচ্ছ তুমি, এর জবাব আমাকে দিতেই হবে। বুঝেছি মিস্টার ভিক্টর রাইয়া, বলে আহমাদ মুসা তার রিভলভার ভিক্টর রাইয়ার দিকে তাক করে বলল হাসান তারিককে, তুমি একে পিছমোড়া করে বেঁধে মুখে কাপড় গুজে দাও, যাতে চিৎকারও করতে না পারে। সঙ্গে সঙ্গে হাসান তারিক এগিয়ে এসে এক টানে ভিক্টর রায়ার গায়ের শার্ট ছেড়ে ফেলল। তার দুটা অংশ দিয়ে ভিক্টর রায়ার হাত পা পিছমোড়া করে বেঁধে ফেলল। তারপর অবশিষ্ট অংশ ভিক্টর রায়ার মুখে গুজে দিল। দুচোখ ছানা বড় হয়ে গিয়েছিল ভিক্টর রায়ার। অভাবিত এবং আকস্মিকতায় বিমূঢ় তার চেহারা, বিস্ময় সোফিয়া সুসানের চোখে মুখেও। আহমাদ মুসা সোফিয়া সুসানের দিকে চেয়ে বলল, এখন আপনার আব্বা আজর ওয়াইজম্যানের কাছে বলতে পারবেন এবং উপরে রিপোর্ট দিতে পারবেন যে সন্ত্রাসীরা আগে আমাকে বন্দি করে, কেউ যাতে জানতে না পারে এজন্য সাথে নিয়ে গিয়ে ওই মর্মান্তিক ঘটনা ঘটিয়ে পলা জোন্সকে মুক্ত করে। হঠাৎ সামনে এসে পড়ায় সোফিয়া সুসানকেও গুলি করে। পলা জোন্সই তার বন্ধু সোফিয়া সুসানকে হাসপাতালে পৌঁছায়। বিস্ময় ও অস্থিরতায় একটা মেঘ কেটে গেল সোফিয়া সুসানের চোখ মুখ থেকে। তার মুখে হাসি ফুটে উঠল। বলল, ধন্যবাদ আহমাদ মুসা, আমার পিতাকে আপনি বিপজ্জনক এক পরিস্থিতি থেকে বাঁচালেন। এত দ্রুত, এত দূরের কথা আপনি ভেবেছেন? কথা শেষ করে একটু থেমে আবার বলল, তা তো হবেই, আপনি তো আহমাদ মুসা। আপনার বিমুগ্ধ গভীর কণ্ঠ। এবার বিমুগ্ধ গম্ভীর কণ্ঠ তার। কোনো কথা না বলে আহমাদ মুসা হাসান তারিককে লক্ষ্য করে বলল, আমি গিয়ে বাইরের অবস্থা দেখি, পলা জোন্স মিস সুসানকে নিয়ে আসবে, তুমি ওদের সাহায্য করো, বলে আহমাদ মুসা হাঁটতে উদ্যত হল। এ সময় পলা জোন্স হঠাৎ দ্রুতকণ্ঠে বলে উঠল আহমাদ মুসাকে লক্ষ্য করে, ভাইয়া, একটা খবর। আমি ওদের কথোপকথনে শুনেছি শেখুল ইসলাম ডক্টর আহমাদ মুহাম্মদ নামের একজন গুরুত্বপূর্ণ বন্দীকে আজ রাতে ওরা সাওতোরাহ নিয়ে যাচ্ছে। কি বললে? শেখুল ইসলাম ডক্টর আহমাদ মুহাম্মদ? বলল আহমাদ মুসা, তার কণ্ঠে অপার বিস্ময়, চোখে মুখে বেদনার একটা ঝলক। কে উনি? চিনেন তাকে? জিজ্ঞাসা পলা জোন্সের। হ্যাঁ, তিনি মিশরীয়, তবে উচ্চশিক্ষা লাভ করেছেন সৌদি আরবে, কিন্তু কর্মক্ষেত্র তার গোটা দুনিয়ায়। গ্রেট মুসলিম মিশনারি তিনি। দুনিয়া মন্থন করা, জ্ঞান সমৃদ্ধ একজন সুযোগ্য তার্কিক এবং জাদুকরী বক্তা। লাখো মানুষ মুসলমান হয়েছে তার কথায়। সম্প্রতি মুসলমানদের ঐক্যবদ্ধ করার কাজে মনোনিবেশ করেছিলেন। একটু থামল আহমাদ মুসা, পরক্ষণে আবার বলে উঠল, আর কি শুনেছ তার সম্বন্ধে? হারতা হয়ে আজ তাকে সাওতোরাহ নিয়ে যাওয়া হবে। তারা বলছিল এই একই সাথে যদি আপনাকেও সাওতোরাহ নিয়ে যেতে পারত। এই আশাতে আপনার ঠিকানা জানার জন্য তারা আমার উপর চরম জুলুম করছিল, বলল পলা জোন্স। আহমাদ মুসা ঘড়ির দিকে তাকালো, তারপর তাকালো হাসান তারিকের দিকে। বলল, হাসান তারিক, ওদের হাসপাতালে পৌঁছে দিয়ে সেই উপত্যকায় আমাদের আবার যেতে হবে। আমাদের সন্দেহের পরীক্ষাটাও হয়ে যাবে। ঠিক আছে, তুমি এদের বাইরে নিয়ে এসো, বলে আহমাদ মুসা দ্রুত পা চালালো সিঁড়ির দিকে। সামরিক হাসপাতালের গেটে মিস সোফিয়া সুসান, তার পিতা ভিক্টর রাইয়া ও পলা জোন্সকে পৌঁছে দিয়ে আহমাদ মুসা বিদায় চাইল সুসানদের কাছে। মিস সুসান অনেকখানি যন্ত্রণা কাতর হয়ে পড়েছে। সে নিষ্পলক তাকিয়েছিল আহমাদ মুসার দিকে। আহমাদ মুসার কথা শেষ হতে মিস সুসান বলল, মিস্টার আহমাদ মুসা, আপনারা আসুন। নিশ্চয় এই হাসপাতালে আবার ফিরছেন, আমরা অপেক্ষা করব। আর একটা কথা, আমার অনুমান যদি ভুল না হয় তাহলে বুঝব আপনারা ডক্টর আহমাদ মুহাম্মদের সন্ধানে যাচ্ছেন, হারতা হয়ে তাকে নেবার পথে যদি বাধা দেয় এ আশায়। গড ব্লেস ইউ। একটা কথা বলি, তাকে নিশ্চয় ওরা জলপথেই নেবে, তবে কোনো দ্বীপের কোনো বন্দর তাদের ব্যবহার করতে দেখা যায়নি। এই কিছুক্ষণ আগে মিনি সাহেবের কথা আপনার মুখ থেকে শুনলাম। আমিও জানি মিনি সাহেব তারা ব্যবহার করে, এই পারমিশনও তারা নিয়ে রেখেছে। আমার মনে হয় তাদের গোপন কাজে তারা মিনি সাহেবই ব্যবহার করে। মিনি সাহেব নিশ্চয় তারা ডক্টর মুহাম্মদকে পাচার করবে, কিন্তু কি করে আপনারা মিনি সাহেবের সন্ধান পাবেন? দুর্ভাগ্য, আমি আপনাদের সাহায্য করতে পারলাম না। বড় ক্লান্ত শোনালো সোফিয়া সুসানের কণ্ঠস্বর। ধন্যবাদ মিস সুসান, আপনার কাছ থেকে জীবন বাঁচাবার মতো অমূল্য সাহায্য আমরা পেয়েছি।
মহান আল্লাহ আপনাকে দ্রুত সুস্থ করুন, সকলকে ধন্যবাদ বলে আহমদ মুসা তার গাড়ির দিকে পা বাড়াল। তার পেছনে হাসান তারিক। মিস সুশান্তের তিনজনের দৃষ্টি আহমদ মুসাদের দিকে নিবদ্ধ। ভিক্টর রাইয়াও চোখে সপ্রশংস দৃষ্টি। গাড়ির খোলা দরজা দিয়ে মিস সুশান্ত তাকিয়ে আছে, তার চোখে উদাস এক দৃষ্টিভঙ্গি। স্টার্ট নিয়ে যাত্রা শুরু করেছে আহমদ মুসার গাড়ি। পলা জোন্স এক সময় তার চোখ ফিরিয়ে নিয়ে তাকালো সোফিয়া সুশানের দিকে, বলল, অদ্ভুত লোক আমার এই নতুন ভাইয়া। সাধারণ দৃষ্টিতে তিনি মুসলিম স্বার্থের একজন সেভিয়ার, কিন্তু কার্যত তিনি সব মানুষের স্বার্থের পক্ষেই কাজ করেন। সঙ্গে সঙ্গে কথা বলল না সোফিয়া সুশান। তারও গাড়ি চলতে শুরু করেছে, চালাচ্ছে সোফিয়ার আব্বা ভিক্টর রাইয়া। সোফিয়া সুশানের উদাস দৃষ্টি তখনও বাইরে নিবদ্ধ। ধীরে ধীরে বলল সে, সুযোগ পেলে অনেকে উপকার করতে পারে, শক্তি ও বুদ্ধি থাকলে যে কেউ লড়াইয়ে জিততেও পারে, কিন্তু তার মতো প্রশান্ত চোখ আমি কোথাও দেখিনি। সৌন্দর্যের হৃদয় সয়লাভী মাদকতা সেখানে কোনো সামান্য চাঞ্চল্যেরও সৃষ্টি করে না। চোখ দুটি যেন অতলান্ত এক সাগর, কোনো ঢেউ সেখানে কোনোদিন উঠেছে বলে মনে হয় না। এরাই শত সাধনার সূর্যোদয়। হাসল পলা জোন্স, বলল, অবাক করলে, তোমার মতো শক্ত মেয়েকে তো এমন আত্মহারা হতে কোনোদিন দেখিনি। দেখছি ভাইয়াকে আবার নতুন করে দেখতে হবে। সোফিয়া সুশানা হাসল, বলল, বলেছি না, 100 বছরের চেনা এক দণ্ডেই হয়ে যায়, আবার 100 বছর দেখেও চেনা যায় না। কথা হাসি দিয়ে শুরু করলেও শেষে কণ্ঠ ভারী হয়ে উঠল তার। কিছু বলতে যাচ্ছিল পলা জোন্স, তার আগেই কথা বলে উঠল সামনের ড্রাইভিং সিটে থেকে ভিক্টর রাইয়া। সামরিক হাসপাতালে যাওয়ার সোজা পথটা ভালো নয়, একটু ঘোরা পথেই যাচ্ছি। তুমি বেশি কথা বলো না মা সুশান, আরও দুর্বল হয়ে পড়বে। ঠিক বলেছেন স্যার বলে পলা জোন্স সুশানের রক্তক্ষরণ আরও কমিয়ে দেবার জন্যে সোফিয়া সুশানের আঘাতপ্রাপ্ত স্থানটা আর একটু চেপে ধরল। শান্তাসীমা উপত্যকার পাথুরে জেটিতে পা রেখে পেছন থেকে হাসান তারিক বলে উঠল, আপনি কি করে নিশ্চিত হলেন ভাইয়া যে শাইখুল ইসলামকে ওরা এ পথে নিয়ে যাবে? আমরা এখানে বসে নিশ্চিতভাবে তার সন্ধান পাব। আহমদ মুসার পেছনে না ফিরে তার হাঁটা অব্যাহত রেখেই বলল, গোটা হারতায় শান্তাসীমা উপত্যকার বাইরে সন্দেহ করার মতো দ্বিতীয় জায়গা নেই বলেই এখানে এলাম। পাথুরে যেটির এক প্রান্তে একখণ্ড পাথরের উপর দুজনে বসল। বসে আহমদ মুসা বলল, আমাদের সর্বোৎকৃষ্ট যা করণীয় ছিল তা আমরা করলাম, এখন ভবিষ্যৎ আল্লাহর হাতে। আল্লাহ আমাদের সফল করুন, বলল হাসান তারিক। আহমদ মুসা কোনো কথা বলল না। তার দুটি চোখ চাঁদের তরল আলো প্লাবিত সাগরের শান্ত বুকে নিবদ্ধ। হাসান তারিকের চোখও গিয়ে পড়ল সেই সাগরের বুকে। সময় বয়ে চলল পলপল করে, জমাট নীরবতা চারদিকে। এই নীরবতার একটা ভাষা আছে। এই ভাষায় কথা হয় বনানীর সাথে মাটির, মাটির সাথে সাগরের এবং সাগরের সাথে আকাশের। নিঃশব্দ কথার এই মহোৎসবে আহমদ মুসা একসময় শব্দ করে উঠল।